প্রতিদিন গভীর রাতে ধর্ষণের শিকার হন তানিশা। প্রতিদিন ঘুম ভাঙার পর সে বুঝতে পারে তার সাথে খারাপ কাজ করা হয়েছে। ফ্লোরে সে দেখতে পায় প্রোটেকশন ও প্রোটেকশনের প্যাকেট ফ্লোরে পড়ে আছে। কিভাবে এমনটা হলো? কিন্তু তার সাথে জোরপূর্বক কোনো ধর্ষণ হয়নি, এটা শিওর। মনে হয় যেন তার ইচ্ছেতেই সে ধর্ষণের শিকার হচ্ছে। জোরপূর্বক ধর্ষণ করা হলে শরীরের কোনো হাতাহাতির বিষয় লক্ষণীয় থাকতো, কিন্তু তেমনটা হয়নি। প্রতিদিন সকালে কাপড় এলোমেলো অবস্থায় বিছানায় পড়ে থাকে তানিশা। কিন্তু রহস্যর বিষয় এটাই, তানিশা যেভাবে রুম আটকিয়ে ঘুমাতে যায়, ঠিক সকালে সেভাবেই দরজা আটকানো দেখতে পায়। তানিশা বিষয়টা কারো সাথে কখনোই শেয়ার করার সাহস করেনি। তবে তাদের বাড়িতে এমন কেউ নেই যে এমনটা করবে। বাড়িতে মাত্র একজন বাইরের পুরুষ থাকে, সেটা হচ্ছে দারোয়ান। চিন্তার বিষয়, দারোয়ান আঙ্কেলের অনেক বয়স। তাছাড়া বাড়ির মেইন দরজা আটকানো থাকে। মেইন দরজা না হয় খুলে ভেতরে ঢুকলো, তাহলে আমার দরজা খুললো কি করে? হিসাব মিলে না। কিছুক্ষণ পরে তানিশা ফ্রেশ হয়ে বেস্ট ফ্রেন্ড মিমের সাথে বিষয়টা শেয়ার করে। মিম বিষয়টা শুনে হাসতে হাসতে মারা যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। আমি সিরিয়াস কথা বলছি আর তুই হাসছিস, তাই না? তো কি করব তাহলে? কিছুটা হাসি দমিয়ে বলল, আচ্ছা, আমার মনে হয় তোকে প্রতিদিন ভূতে ধর্ষণ করছে করে হাসতে লাগলো। মজা বাদ দে, আমি যা বলি শোন। তুই আজকে আমার সাথে থাকতে পারবি? মিম বলল, পাগল নাকি? বাসায় কি বলবো? আন্টিকে যা বলার আমি বলবো। আচ্ছা, থাকবো। আমি ওইসবে ভয় পাই না। রাতে তানিশা আর মিম শুয়ে আছে। তানিশা বলল, আজকে আমরা সারা রাত জেগে থাকবো। কে আসে আমার ঘরে সেটা দেখবো। মিম মজার ছলে আবারও বলল, কে আর আসে? ভূত আসে, ভূত। প্লিজ ইয়ার কি করিস না, আজকে আমরা জেগে থাকবো। ওকে, ঠিক আছে। তবে আমি তো আবার ঘুম পাগল, আমি ঘুমিয়ে গেলেও তুই ঘুমিয়ে যাবি না কিন্তু। ওকে, ঠিক আছে, ঘুমিয়ে পড়। ফজরের আজানে ঘুম ভেঙে যায় তানিশার। পাশে মিম ঘুমানো অবস্থায় আছে। ঘুম ভাঙার পর তানিশা লক্ষ্য করে আজও সে ধর্ষণ হয়েছে। বুকে হালকা নখের আঁচড় তরতাজা লেগে আছে। তবে কেন জানি তানিশা অন্যরকম হয়ে যাচ্ছে। তানিশা কান্না করতে লাগলো। পাশে থাকা মিম ঘুম থেকে উঠে বলল, কিরে তানিশা, কি হয়েছে তোর? মিম, আজকে রাতেও আমি শিকার হয়েছি। মিম আবারও হাসি দিয়ে বলল, আরে পাগল, সব তো তোর মনের ভয়। তোর পাশে তো আমি আছি, তাহলে কি করে তুই ধর্ষণ হবি? তাছাড়া দরজা বন্ধ আছে। ওরকম কিছু হলে তো অন্তত পক্ষে আমি জানতাম। তানিশা 100% সত্যি করে বলল, তুই আমার গায়ের দিকে তাকিয়ে দেখ, এখনো নোকের আঁচড় লেগে আছে। মিম এবার তানিশার দিকে তাকিয়ে বলল, সত্যি তো? তবে কিভাবে সম্ভব? মিম ভয় পেয়ে গেল, মুখের হাসি বন্ধ হয়ে গেল। মিম বলল, তানিশা, তুই এসব কথা আঙ্কেল ও আন্টিকে খুলে বল। তাছাড়া আমি আজকে থেকে তোর সাথে আর থাকবো না। এ কথা বলে মিম দ্রুত ওখান থেকে চলে গেল। এদিকে মা বাবা তানিশার বিয়ের জন্য ঘটকের সাথে কথা বলছিল। এমন সময় তানিশা গোসল করে ফ্রেশ হয়ে মা বাবার কাছে আসলো। বলল, আম্মা, আপনাদের সাথে আমার কথা আছে। বাবা ঘটককে বিদায় করে দিল। বাবা বলল, কি বলবি বল। আমি বড় বিপদে আছি। ঘটনাটা আমার সাথে অনেক দিন ধরেই ঘটছে। আমি তোমাদেরকে লজ্জায় বলিনি। মা বলল, কি এমন ঘটনা? মুখে আর বুকে আঁচড়ের দাগ দেখিয়ে কান্না করতে করতে বলল, প্রতিদিন রাতে আমার দরজা জানালা সব বন্ধ থাকে, তারপরও কে জানে আমার সাথে খারাপ কাজ করছে। আমি আর সহ্য করতে পারছি না, তাই আজকে বাধ্য হয়ে তোমাদের কথাগুলো বলছি। মা তানিশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। বাবা বলল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুই আজকে আমাদের সাথে ঘুমা, দেখি কোন নবাবের বাচ্চা তোর কাছে আসে। মা, এখন কিছু খেয়ে নে। তানিশা ওখান থেকে চলে আসলো। রাত হলে তানিশার কেন জানি খুব ভয় ভয় লাগে, কারণ প্রতি রাতে তানিশা ধর্ষণের শিকার হয়। মা বাবার সাথে ঘুমাতে গেল। মা বাবা দুজনেই জেগে রইল। তানিশার মাথায় হাত বুলাচ্ছে। তানিশা চোখ বন্ধ করে শুয়ে রইল। আজও তার বিপরীতে কিছু ঘটল। হঠাৎ মা বাবা দুজনে অচেতন হয়ে গেল। একটা অদৃশ্য ছায়া এসে তানিশার হাত ধরলো। তানিশা অনেক কান্নাকাটি করলো, মা বাবাকে ডাকাডাকি করলো, কিন্তু কেউ তার কথা শুনে না। হঠাৎ একটা গায়েবী আওয়াজ শুনতে পেল। ভরাট কণ্ঠে বলল, এখানে তোর আওয়াজ কেউ শুনবে না, কারণ তোর আওয়াজের মধ্যে আমি ফরমালিন মিশিয়ে দিয়েছি। ওই খারাপ আত্মা মাথার উপর থাবা মারতেই তানিশা অজ্ঞান হয়ে গেল। ওই কালো আত্মা তানিশাকে অন্য রুমে নিয়ে গেল। সকালবেলা তানিশা ওয়াশরুম থেকে গোসল করে ঘরের কোনায় বসে কান্না করতে লাগলো। মায়াবী চেহারাটা ঝাপসা হয়ে গেল। দেখতে মনে হচ্ছে অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে। চেহারার দিকে তাকালে কেন জানি মায়া হচ্ছে। এদিকে মা বাবা দুজনে ঘুম ভেঙে চমকে উঠে তানিশা কোথায় খোঁজাখুঁজি করতে লাগলো। খুঁজতে খুঁজতে দেখতে পেল তানিশা ফ্রিজের কোনায় বসে একাধারে কান্না করে যাচ্ছে। মা
দৌড়ে এসে জড়িয়ে ধরলো। বাবা বলল, মারে তুই চিন্তা করিস না, আমি এর একটা ব্যবস্থা করব। আমি আজই বড় হুজুরের কাছে যাব, তোর সব কথা খুলে বলবো। তানিশা কান্নায় ভেঙে পড়ল, বলল, আব্বা আমি কি এমন দোষ করেছিলাম, আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেন? ইতিমধ্যে মা খেয়াল করলো তানিশার পেট আগের চেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। মা তানিশার পেটে হাত দিতেই তানিশা ব্যথায় কাতর হয়ে উঠল। মেয়ের করুণ অবস্থা দেখে মা কেঁদে তানিশাকে বুকে জড়িয়ে নিল। তানিশা বলল, মা আমি মনে করেছিলাম অন্তত তোমরা রাতে ঘুমাবে না, আমাকে বিপদে ফেলে তোমরা ঘুমিয়ে গেছো। আব্বা বলল, আমি বুঝতে পেরেছি আমাদেরকে কেউ জাদুর মাধ্যমে ঘুম পাড়িয়ে রেখেছে যাতে তোর সাথে খারাপ কিছু করতে পারে। তানিশার মাকে বলল, তুমি মেয়েটাকে দেখে রাখো, আমি দেখি তার সাথে পরামর্শ করে কি করতে পারি। এ কথা বলেই বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আব্বা হুজুরের কাছে গিয়ে সব কথা খুলে বলল। হুজুর সব কথা শোনার পর বুঝতে পারলো এবং 3টা দোয়া পড়া দিল, 2টো তাবিজ দিল। বলল, এই দোয়াগুলো বাড়ির কোণায় লাগিয়ে দেবেন আর তাবিজ 2টো মেয়ের গলায় আর কোমরে বেঁধে দেবেন। ঠিক আছে মৌলানা সাহেব, আমি আসি, আসসালামু আলাইকুম বলেই বাবা চলে আসলো। এদিকে বান্ধবী মিম তার পরিচিত একজন সন্ন্যাসীকে বাসায় নিয়ে আসলো। বাসায় ঢুকা মাত্র সন্ন্যাসী বলল, এখানে তো কালো আত্মা ভর করেছে, এই খারাপ আত্মা বেরিয়ে যা, দূরে কোথাও চলে যা, অন্তত এই বাড়ি থেকে বেরিয়ে যা। এসব কথা বলে চোখ বন্ধ করে সন্ন্যাসী বিভিন্ন রকম মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ সে অচেনা ভরাট কণ্ঠের আওয়াজ শুনতে পেল। সবাই বলল, সন্ন্যাসী আমার সাথে পাঙ্গা নিয়ে মরতে আসিস না, তোর মতো অনেক চুনোপুটি আমি গিলে খেয়ে ফেলেছি, তুই কি চিনিস আমাকে? আমাদের পথের কাটা যে হয় তাকে আমরা চিরতরে শেষ করে দেই। এ কথা বলার পর সন্ন্যাসী চমকে উঠে পুরো বাড়িতে সরিষার দানা ছিটাতে লাগলো এবং ধ্যানে চলে গেল। ঠিক এমন সময় তাবিজার দোয়া পড়া নিয়ে বাসায় ঢুকলো আব্বা। আব্বা ঢোকা মাত্র আবারও সে গায়েবী আওয়াজ শুনতে পেল। বলল, তুই আমার জন্য হুজুর থেকে দোয়া নিয়ে এসেছিস, তোকে আমি দেখে নেব। এই সন্ন্যাসীকে চিরতরে শেষ করে দিতাম, ওইসব মন্ত্র আমি মানি না, কিন্তু আমি একটা জায়গায় ধরা খেয়ে গেলাম। তুই পবিত্র কোরআন শরীফের দোয়া নিয়ে এসেছিস, তাই আমি এখান থেকে আপাতত চলে যাচ্ছি, তবে আমি সন্ন্যাসীকে ছাড়বো না। এ কথা বলার পর পুরো বাড়ি খুট করে অন্ধকার হয়ে গেল। ওই সময় সন্ন্যাসী বলে উঠল, কেউ ভয় পাবেন না, লাইট জ্বালাও। আবারও সবাই আলো জ্বালালো। ওদিকে রুমে তানিয়ার চিৎকারের শব্দ শুনে সবাই দৌড়ে গেল। গিয়ে দেখলো তানিশা ছটফট করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও। বাবা দৌড়ে গেল, মা দৌড়ে গেল এবং সন্ন্যাসী ব্যাগ থেকে অল্প সরিষার দানা তানিশার গায়ের উপর মারার সাথে সাথেই নিস্তব্ধ হয়ে গেল। একটু পরে চোখ খুলল সবাই। তানিশার শরীরে একটা জিনিস লক্ষ্য করলো, তানিশার আগের মতো স্বাভাবিক সুন্দর উজ্জ্বল চেহারা হয়ে উঠল এবং উঠে বসে পড়ল। এখানে কি হয়েছিল? সন্ন্যাসী এবার বলল, কালো আত্মা একে ছেড়ে আপাতত চলে গেছে, তবে যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে তোমরা অনেক দূরে চলে যাও, না হলে কালো আত্মা ওকে ছাড়বে না। আব্বা সন্ন্যাসীকে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার উপকার করার জন্য। সন্ন্যাসী বলল, এখানে আমার কোনো হাত নেই, সব কিছু উপরওয়ালার ইচ্ছা, ওনার ইচ্ছাতেই আমি চলি, তাই ঠিক সময় পাক পবিত্র থেকে সব সময় আল্লাহকে স্মরণ করা উচিত। সম্মানিত দর্শক, এরকম অনেকেই আছে জটিল সমস্যায় ভুগছেন, মুখে বলতে পারছেন না। তাদেরকে বলতে চায়, আল্লাহ অসুখ যেমন দিয়েছেন তেমনি সুস্থতার জন্য হাজারো পথ খুলে দিয়েছেন, তাই উসিলা তালাশ করুন। কেউ না কেউ হয়তো আপনার উসিলা হয়ে বড় বিপদ এক নিমিষেই শেষ করে দিতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। এরকম নিত্য নতুন গল্প পেতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।